আচ্ছা, আজকে আমরা ক্লাস ইলেভেনের ক্লাস ইলেভেনের অ্যাটমিক স্ট্রাকচারের বোর মডেলটা পড়ব। ঠিক আছে? তো বোর মডেলটা আমরা পড়ি যে কি বোর মডেল। দেখো, প্রথমে বলি যে বোর মডেল পড়ার আগে আমরা জানি যে বোর কি করেছিল, কিভাবে পরীক্ষা করেছিল। তো বোর হাইড্রোজেন ল্যাম্প নিয়েছিলেন। তো ধরে নাও একটা হাইড্রোজেন ল্যাম্প, এবং এখান থেকে যে রশ্মিটা বেরিয়েছিল সেটাকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পার করিয়েছিলাম। তো আমরা জানি প্রিজমের মধ্যে দিয়ে গেলে পরে কোনো আলো কি সৃষ্টি করে? অবশ্যই এক্স্যাক্টলি স্পেকট্রা সৃষ্টি করে। আগে পড়েছি আমরা এটা। তো সেই স্পেকট্রা দেখো, আমরা জানি এনার্জি ওয়াইজ হয়। তো স্পেকট্রা যখন সৃষ্টি করে তখন দেখতে পেয়েছিল এরকম সিরিজ যেরকম হয়, আমরা আগেও পড়েছি সিরিজ সম্পর্কে। সে সিরিজ স্পেকট্রাম সিরিজ পাওয়া গেছিল হাইড্রোজেনের। তো সিরিজগুলো কিরকম পাওয়া গেছিল সেটাই বোর করেছিলেন টেস্ট করে। দেখো এরকম একটা সিরিজ, দুটা সিরিজ, এইভাবে একসাথে কয়েকটা সিরিজ পেয়েছিলাম। তো ধর এটা লিম্যান সিরিজ, এটা বামার সিরিজ, এটা প্যাসেন সিরিজ। ঠিক আছে? তো এটা প্যাসেন, বামার, লিম্যান। তো দেখো এটা কি, এগুলো কি এক একটা রেখা বর্ণালী, এক একটা লাইন স্পেকট্রা কিরকম। তো তিনি এই স্পেকট্রা থেকে কি বললেন, দেখছেন যে একটা দুটো তিনটা চারটা। তো অবশ্যই লিম্যান স্পিডে কি হচ্ছে দেখো, 2 থেকে একটা একে আসার জন্য হচ্ছে ইলেকট্রন, 3 থেকে একে, 4 থেকে একে, 5 থেকে একে। বামার ঠিক তেমন, 3 থেকে 2-এ, 4 থেকে 2-এ, 5 থেকে 2-এ, 6 থেকে 2-এ এবং 7 থেকে 2-এ, এইভাবে প্রত্যেকটা সিরিজ পাচ্ছিল। ঠিক আছে? এবার দেখো এই যে 2 থেকে 1 পাচ্ছে বেঁচে, এটা তার মানে কি বোঝা যাচ্ছে যে একটা পরমাণুর মধ্যে যখনই পাঠানো হচ্ছে আর এরকম আলাদা আলাদা এনার্জির স্পেকট্রাম পাচ্ছে, তো তিনি তাহলে তখন বুঝতে পারলেন যে কক্ষপথের কথা রাদারফোর্ড বলেছিলেন, যে কক্ষপথের কথা বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন, সেই কক্ষপথ আর কিছুই নয়, এক একটা এনার্জি লেভেল। সেটা নাথিং বাট এনার্জি লেভেল। প্রত্যেকটা হচ্ছে এক একটা এনার্জি লেভেল। যেমন এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, দ্যাট ইজ এনার্জি লেভেল 1। 2 নম্বর কক্ষপথ এনার্জি লেভেল 2। এইভাবে 3 নম্বর কক্ষপথ এনার্জি লেভেল 3। এইভাবে লেভেলগুলো যাচ্ছিল। অর্থাৎ এক একটা কক্ষপথ হচ্ছে এক একটা এনার্জি লেভেল। কথাটা বুঝে গেল? আবার বলছি, এই যে স্পেকট্রাম দেখো, যে প্রত্যেকটা লিম্যান সিরিজ মানে কি, যে 1 নম্বর কক্ষপথে আসছে 2 নম্বর থেকে, তা 2 থেকে 1 আসলে একটা আসছে স্পেকট্রাম পাচ্ছি, 3 থেকে 1 পাচ্ছি, 4 থেকে 1 পাচ্ছি। তার মানে কি 2, 3, 4, 1 প্রত্যেকটা কক্ষপথই এক একটা কি হচ্ছে এনার্জি লেভেল। যখন এখান থেকে হাই এনার্জি থেকে নিম্ন এনার্জিতে যাচ্ছে তখন ইলেকট্রন কি করছে? এনার্জি ত্যাগ করছে। সেই এনার্জিটাই একটা স্পেকট্রা সৃষ্টি করছে। আবার 3 থেকে 1-এ যখন আসছে তখন একটা সৃষ্টি করছে। তো এই জিনিসটাই হচ্ছে তিনি দেখেছিলেন, স্পেকট্রার মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন। কথাটা বোঝা গেল? তো হাইড্রোজেন স্পেকট্রা দিয়ে তিনি এই সিরিজগুলো দেখতে পেয়েছিলেন। আর এই সিরিজ দেখার পর তিনি ব্যাখ্যা করেছিলেন যে এক একটা কক্ষপথই হচ্ছে এক একটা হচ্ছে শক্তি স্তর। এক একটা কক্ষপথই হচ্ছে এক একটা শক্তি স্তর। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, দেখো এই যে এক একটা শক্তি স্তর আছে,
এই শক্তি স্তরকে তিনি কিভাবে নাম দিলেন? দেখো, যখন তিনি বললেন 1 নম্বর কক্ষপথ হয়, 2 নম্বর হয়, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে চলবে। তো প্রথমটাকে আমরা তিনি কে কক্ষপথ বলেছিলেন? এটা তোমরা ক্লাস 11এও পড়েছো, এই ক্লাস 10এও পড়ে হবে, আগের ক্লাসগুলোতে পড়েছো। কে, 2 নম্বরে এল, তারপরে এম, তারপরে এন, তারপরে ও, এইভাবে যাচ্ছে এক একটা কক্ষপথ। কে, এল, এম, এন, ও। বুঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে কি হচ্ছে, এক একটা কক্ষপথই হচ্ছে এক একটা শক্তি স্তর। এবার কে কক্ষপথের শক্তি তুলনায় এল কক্ষপথ বেশি, এল এর চেয়ে এম বেশি, এম এর চেয়ে এন বেশি, এন এর চেয়ে ও বেশি। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে সরব, নিউক্লিয়াস থেকে যত দূরে সরব, শক্তি কি হবে, কক্ষপথের বৃদ্ধি পাবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, তিনি এটা বললেন এক একটা শক্তি স্তর, এবং তিনি এটা বললেন যে প্রত্যেকটা কক্ষপথে যখন আবর্তন করছে তখন তার একটা কৌণিক ভরবেগ পাবো। কৌণিক ভরবেগ যাকে আমরা বলি এম ভি আর। এম বলতে যে ঘুরছে অর্থাৎ ইলেকট্রন এর মাস, ভি সেই ইলেকট্রনেরই গতিবেগ, আর আর হচ্ছে যে কক্ষপথের নিউক্লিয়াস থেকে তার কক্ষপথটার দূরত্ব, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ তুমি বলতে পারো, কারণ নিউক্লিয়াস কেন্দ্রে থাকে। এই কৌণিক ভরবেগ সমান সমান বলেছিলেন NH/2π, অর্থাৎ h/2π এর সরল গুণিতক। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা এক একটা কক্ষপথকে ব্যাখ্যা করে। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে এক একটা কক্ষপথকে ব্যাখ্যা করে, এক একটা শক্তি স্তরকে ব্যাখ্যা করে। যেমন এটা 1 2 3 4, ফ্র্যাকশন তো আসবে না, ভগ্নাংশ তো আসবে না, সেহেতু এই n = 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। কথাটা বুঝতে হলে, আচ্ছা এবার দেখো, যদি বলি প্রথম কক্ষপথে, যদি বলা হয় প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ কত, mvr = কি, n = এখানে কি হবে 1, তাহলে h/2π, বা তুমি আমরা সময় আমরা এটাও লিখি 0.5 h/π। h পাঙ্কের ধ্রুবক, এটা জানো। আচ্ছা, আর π = 3.14 এর মান। এবার যদি এটা সেকেন্ড কক্ষপথ হয়, তাহলে mvr = এই n এর জায়গায় কি হবে 2, তাহলে 2h/2π, দ্যাট ইজ 2 2 কেটে গেলে h/π। এইভাবে আমরা পরেরটাতেও দেখতে পারি, থার্ড কক্ষপথের অরবিট, কক্ষপথের আর একটা টার্ম হচ্ছে অরবিট। থার্ড অরবিটে কি হবে, mvr = 3h/2π, 3/2 = 1.5 h/π, অর্থাৎ 0.5 করে আস্তে আস্তে, দেখো ভালো করে, 0.5 করে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যত উপরে যাচ্ছি। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, শুধু তাই নয়, প্রত্যেকটা কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে তার উপরেও একটা সূত্র আছে, তিনি দিয়েছেন 2n²। এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, যেটা আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো দেখো, যদি আমরা বলি ফার্স্ট অরবিটে, অরবিট মানে হচ্ছে, আমি আবার বলছি, কক্ষপথ। ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকবে, 2 × 1², দ্যাট ইজ 2, 2 এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সেকেন্ড অরবিটে যদি বলি, তাহলে কত থাকবে, 2 × 2², দ্যাট ইজ 2 × 4 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 8 এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এবার আমরা আসবো থার্ড অরবিটে।
থার্ড অরবিটে কি বলছে, থার্ড অরবিটে বলছে যে 2 ইন্টু এন স্কোয়ার, তো এনটা কি নাম্বার অফ অরবিট, দ্যাট ইজ এখানে থার্ড মানে 3 স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু 9 ইকুয়ালস টু 18, অর্থাৎ 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ফোর্থ অরবিটের যদি কথা বলি আমরা, তাহলে আমরা দেখে নিচ্ছি এখানে 2 ইন্টু 4 স্কোয়ার 2 ইন্টু 16 ইকুয়ালস টু 32। ঠিক আছে, এই নাম্বারটা মনে রাখবে ভালো করে, এই চারটে নাম্বার 2, 8, 18, 32, কারণ পরের চ্যাপ্টারে এটা একটা ট্রিকে কাজে লাগাবো আমরা। ঠিক আছে, ট্রিক হিসাবে, ক্লিয়ার? তো দেখো ফোর্থ অরবিট কি, 2 ইন্টু 4 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 16 ইকুয়ালস টু 32, অর্থাৎ ফোর্থ অরবিটে 32 এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। দেখো এই যে জিনিসগুলো করলাম, এই নিয়মটা যে ফলো করলাম আমরা 2n স্কোয়ার রুলস, এই নিয়মেরও কিছু কি আছে, সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। তো লিমিটেশনটা কি, লিমিটেশন অফ 2n স্কোয়ার, মনে রাখবে যদি কোনো কক্ষপথ বা যদি কোনো কক্ষপথ বলা দরকার নাই, সর্ববহিস্থ মানে সবচেয়ে বাইরের বা লাস্ট কক্ষপথ যেটা থাকবে বেঁচে, ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। ঠিক আছে, লিমিটেশনটা কি হলাম, যে সর্ববহিস্থ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। আচ্ছা, এইবার কি হচ্ছে, আরেকটা পয়েন্ট বলছে যে সর্ববহিস্থর কক্ষপথের পরের কক্ষপথটা, জাস্ট পরের কক্ষপথটা, আমি বুঝাচ্ছি জিনিসটা, আগে লিখে নিচ্ছি। সর্ববহিস্থ, তোমরাও রাইট ডাউন করে নাও, নোটস করে নাও, সর্ববহিস্থ কক্ষপথের আগের, জাস্ট ওর আগেরটা, ঠিক আছে, আগের কক্ষপথে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা হচ্ছে, একটা উদাহরণ নিয়ে দেখি। ফ্লোরিন তোমার কাছে আছে 9টা ইলেকট্রন, তো 9টা ইলেকট্রন যদি রাখা হয়, ইলেকট্রন বিন্যাস করা হয়, তাহলে কিভাবে করব দেখে নাও। ফার্স্ট অরবিটে কে অরবিট, দ্যাট ইজ ফার্স্ট অরবিট, সর্বাধিক 2টো ইলেকট্রন থাকে, তাই 2 লিখে দিলাম। এবার এসছে সেকেন্ড অরবিট, সেকেন্ড অরবিটে সর্বাধিক কটা থাকে, 8টা, কিন্তু এখানে কটা আছে, এখানে কটা আছে বললাম, 9টা ইলেকট্রন আছে, যার জন্য কি হচ্ছে 8টা দিলে 10টা হয়ে যাবে, ওই জন্য এল কক্ষপথ আমরা বাকি 7টা লিখে দেব। আচ্ছা, এরপরেও আরে একটা উদাহরণ আমরা দেখে নেব। আচ্ছা, ধরো সোডিয়াম আছে, সোডিয়ামের কত 11, তো দেখো কে কক্ষপথে কটা বললাম, 2টো, এল কক্ষপথে কটা বললাম, ঠিক আছে, 8টা থাকে সর্বাধিক সেকেন্ড অরবিটে, ঠিক আছে, আর 2 10, এম কক্ষপথে থাকলো সেটাই 1। এবার ধরো একটা জিনিস, যে তোমার কাছে এমন ইলেকট্রন আছে, ঠিক আছে,
যেখানে বাইরে ঠিক আছে 8টার বেশি থাকতে পারবে না, আর ভিতরে দেখা গেল 18টার বেশি হচ্ছে। সাপোজ তোমার বাইরে এম কক্ষপথ আছে বা এন কক্ষপথ আছে, ধরো এখানে 8টা ইলেকট্রন দিলে আর ভিতরে ধরো 20টা দিলে, তাহলে কিন্তু হবে না। কারণ এখানেও তোমাকে এটা জাস্ট এটা বাইরে যদি হয় তাহলে এর ভিতরে কোনটা এটা, তো এখানে আমার 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। কথাটা বুঝতে পারলে? কারণ এটা এক্স্যাক্টলি বাইরের আর এটা তারই একদম ভিতরের, অর্থাৎ তারই আগের কক্ষপথ হচ্ছে এম কক্ষপথ। সেই ক্ষেত্রে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, যেটা 2 নম্বর পয়েন্টে লেখা আছে। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, এইবার আমরা বোরের পুরো নীতি নিয়ে এটা জেনে নিই, মডেলটা জেনে নিই। একটা মডেল সম্পর্কে আমরা আলোচনা করলাম যে একটা শক্তি স্তরগুলো এটা বলেছে মডেলে। দ্বিতীয় হচ্ছে তিনি বলেছিলেন কোন ইলেকট্রন তার নিজের কক্ষপথে থাকাকালীন না এনার্জি শোষণ করবে না এনার্জি বর্জন করবে। অর্থাৎ কি বললাম, ধরো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, তো এই 2টো ইলেকট্রন যখন প্রথম কক্ষপথেই আছে, এটার জায়গা কোথায়, এর প্রথম কক্ষপথে। এখানে 8টা আছে, সেটা এর কক্ষপথ, এই 4টা ইলেকট্রনের কক্ষপথ। কথাটা বুঝতে পারছো তো? তো এই যে 2টো ইলেকট্রন যখন নিজের কক্ষপথে ঘুরছে বা এই 8টা ইলেকট্রন যখন নিজেরই কক্ষপথে ঘুরছে, তখনও এনার্জি ছাড়বেও না আর গ্রহণও করবে না। দেখো ম্যাক্সওয়েল বলেছিল চার্জমান থাকলে কোনো চার্জ পার্টিকেল যদি গতিশীল হয় এনার্জি কি করবে, সবসময় ছাড়তে থাকবে, কিন্তু তা নয়, এটা বোর বলেছে। কখন করবে? তবে হ্যাঁ, এনার্জি আদান প্রদান হবে, ছাড়া বা টানা নেওয়া দুটোই হবে। কখন? ধরো এখানকার ইলেকট্রন যদি এনার্জি গ্রহণ করে তাহলে আর এখানে থাকবে না, এখান থেকে উচ্চতর শক্তি স্তরে জাম্প করে যাবে, বা উচ্চতর শক্তি স্তরে যদি এনার্জি ছাড়ে তাহলে কি করবে, ইলেকট্রন নিচের শক্তি স্তরে অবতীর্ণ হবে। কথা বুঝতে পারলে? ক্লিয়ার? এটা কখন হয়? ধরো এই গেল উপরে এনার্জি নিয়ে, আবার কিন্তু নিজের জায়গায়, ধরো এখানে আসছে এনার্জি নিয়ে, আবার কিন্তু নিজের জায়গায় ফিরে আসবে। তো যখন নিজের কক্ষপথে ফিরে আসবে তখন ওই যে এনার্জিটা নিয়েছিল সে এনার্জিটা আবার ত্যাগ করবে। এই যে এনার্জিটা ত্যাগ করে এই এনার্জিটাই বর্ণালীতে আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা এনার্জি পাঠাই ইলেকট্রনের মধ্যে, ইলেকট্রন এনার্জি নিয়ে উচ্চ স্তরে এনার্জিতে যাই, এবং তারপরে আবার এনার্জি যখন পাঠানো বন্ধ করে দিই তখন আবার কি করে ব্যাক করে আসতে চায়। তো যখন ব্যাক করে আসতে হয় তখনই এনার্জিটা কি করে ত্যাগ করে। কথাটা বোঝা গেল? ক্লিয়ার? কোনো সমস্যার মধ্যে? ঠিক আছে, আবার বলছি, নিজের জায়গায় যখন থাকবে তখন কোনো শক্তি আদান প্রদান করবে না, না শোষণ করবে না বর্জন করবে। কিন্তু যখন শোষণ যদি কোনো কারণে ইলেকট্রন যদি শোষণ কখন করবে, শোষণ তখনই করবে যখন নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাবে আর ইলেকট্রন, ঠিক আছে। আর বর্জন কখন করবে, যখন ইলেকট্রন উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে অবতীর্ণ হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এটাই ছিল বোরের মডেলের নীতি। ঠিক আছে, এরপরে আমরা বোরের লিমিটেশন জানবো, তারপরে বোরের কিছু ক্যালকুলেশন আছে সেটা দেখব। থ্যাংক ইউ।